শীতল একজন বড় বিজনেসম্যানের মেয়ে ছিল, আর তাই সে অর্থের অভাব কোনো দিন টের পায়নি। কিন্তু ও কলেজে একটা ছেলে, যার নাম আমান ছিল, তাকে খুব ভালোবাসতো। এই কথাটা আমান জানতো না। এই রকমই একদিন শীতল ওকে প্রপোজ করলো, আর আমান ওকে ফিরিয়ে দিয়ে বলল, তুমি কি এটা জানো যে তুমি কাকে প্রপোজ করছো? আমার বাড়িতে ঠিকঠাক করে খাওয়ার জন্য আমাকে পার্ট টাইম জব করতে হয়। এরকম অবস্থায় আমার মতো একটা গরিব ছেলের সঙ্গে তুমি এই ভালোবাসার নাটকটা করো না। কিন্তু আমান, আমি সত্যিই তোমাকে পছন্দ করি, আর আমার তোমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন নিয়ে কোনো অসুবিধে নেই। এই ভালোবাসা, সম্পর্ক, বিয়ে মানুষের অনেক ভেবে চিন্তে করা উচিত, কারণ জোশের মাথায় তো একে অপরের সঙ্গে সবাই জুড়ে যায়, কিন্তু যখন আসল জীবনের সমস্যাগুলো আসে তখন আর থাকতে পারে না। এবার তুমি যাই বলো না কেন, কিন্তু আমি তো তোমাকেই বিয়ে করতে চাই। আমি আমার বাড়িতে তোমার ব্যাপারে কথাও বলেছি, কিন্তু ওরা কোনোদিন আমায় তোমাকে বিয়ে করার অনুমতি দেবে না। তোমার মা বাবা একদম ঠিক বলছে, কারণ ওরা পৃথিবীর সত্যিটা জানে। আমার মনে হয় তোমার ওনাদের কথা শুনে একটা ভালো ছেলে দেখে তার সঙ্গে বিয়ে করে নেওয়া উচিত। কিন্তু আমান, তুমি যদি আমাকে ফিরিয়ে দাও তাহলে আমি আত্মহত্যা করব, আর এটাকে তুমি মজা একদম ভেবো না। আমান শীতলকে বুঝিয়ে বুঝিয়ে হাঁপিয়ে যায়, কিন্তু শীতল ওর একটাও কথা শোনে না। শেষ পর্যন্ত আমান হাঁপিয়ে গিয়ে ওখান থেকে চলে যায়। আমান বাড়ির দিকে যাচ্ছিলই এমন সময় শীতলের বন্ধু থেকেও একটা ফোন পায়, আর ও ওকে তাড়াতাড়ি কলেজ আসার জন্য বলতে থাকে। আমান দৌড়ে দৌড়ে কলেজে গিয়ে পৌঁছয়, আর ওখানের পরিস্থিতি দেখে হাঁ হয়ে যায়। শীতল কলেজের ছাদের উপর দাঁড়িয়ে থেকে আমানকে ভয় দেখাতে থাকে। আমান, তুমি যদি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট না করো তাহলে আমি ছাদ থেকে লাফ দিয়ে প্রাণ দিয়ে দেব। এরম পাগলের মতো কথাবার্তা বলো না। আমি তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করছি। তুমি ওখান থেকে নেমে এসো। আমানের ইচ্ছে না থাকা সত্ত্বেও ওকে প্রপোজালটা অ্যাকসেপ্ট করতেই হয়। আর কয়েকদিনের মধ্যে ওরা দুজনে বিয়েটাও করে ফেলে। এই বিয়েটা শীতলের মা বাবাকে না জানিয়ে হয়েছিল, তাই জন্য ওরা বিয়ের বিরুদ্ধে ছিল। ওরা আমানকে একদমই পছন্দ করত না, আর বিয়ের পর শীতল আমানের বাড়িতে গিয়েই থাকতো। প্রথম ওর থাকতে খুবই কষ্ট হতে শুরু করলো, কিন্তু কিছুদিনের মধ্যেই ও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে শুরু করলো। একদিন দুপুরবেলা কড়া রোদের নিচে শীতল বাসন ধুচ্ছিল। তখনই একটা বড় সড়ো লাক্সারি গাড়ি আমানের বাড়ির সামনে এসে দাঁড়ায়। শীতল তখনও বাসন মাজতেই ব্যস্ত ছিল। তখনই ওই গাড়ি থেকে শীতলের মা জটালিকা নামলো, আর শীতলের কাছে গিয়ে ওকে বলল, আর কেমন আছো মা? শ্বশুর বাড়িতে সবকিছু কেমন লাগছে তোমার? আরে মা, তুমি এখানে? এসো এসো, ভেতরে এসো, বসো। শীতল জটালিকাকে তার বাড়ির ভিতরে নিয়ে আসে, আর তাকে গুড়ের সঙ্গে জল দিয়ে খেতে দেয়। যেটা দেখে জটালিকা বলে ওঠে, আরে মা, শুধু গুড় আর সাদা জল? বাড়িতে অতিথি এলে আপ্যায়ন করাও ভুলে গেছো নাকি? আমার জন্য মিষ্টি নিয়ে এসো। জটালিকা সবেমাত্র এই কথা বলেছে, তখনই ওখানে শীতলের শাশুড়ি বিমলা চলে আসে, আর ওর বাড়িতে আসা অতিথিকে দেখে বলল, শীতল বৌমা, কে এসেছে? শাশুড়ি মা, আসলে আমার মা এসেছেন। কি? বেয়ান এসেছেন? তাও আমাদের বাড়িতে? আমাদের বাড়ির তো ভাগ্যই পাল্টে গেল। কেমন আছেন বেয়ান? এখানে কেন এসেছেন? আরে বেয়ান, আমি তো আমার মেয়ের শ্বশুর বাড়িতে কিছুদিন থাকতে এসেছি। আমি ভাবলাম কিছুদিন ওর বাড়িতে গিয়ে থাকলে ওর হয়তো ভালো লাগবে। কেন নয় বেয়ান? আপনি এই গরিবের বাড়িতে এসে আমাদের ধন্য করে দিয়েছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আরে আরে বিমলাদি, আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনি অনেক খাটাখাটনি করে এসেছেন, তাই এখানে আসুন। আমরা বরং বসে কথা বলি। ঠিক আছে। বৌমা, বড় কৌটোতে খাওয়ার জন্য মিষ্টি বাতাসা আছে। যাও, প্লেটে করে নিয়ে এসো। আরে আরে বিমলাদি, আপনি কেন কষ্ট করছেন? আমি এখানে আসার সময় ৩৬ রকমের মিষ্টি এনেছি। আর আপনার জন্য ১০১টা শাড়ি আর তোড়ও এনেছি। আপনার জন্য আমার তরফ থেকে একটা ছোট্ট উপহার। কি? ১০১টা শাড়ি? আর সাথে ৩৬ রকমের মিষ্টি? আরে এসব তো কিছুই না। এটা তো আমার তরফ থেকে একটা ছোট্ট উপহার। বাচ্চাদের বিয়ে করার খুব তাড়া ছিল না? না হলে আমি তো কোনো ৫ স্টার হোটেলে ধুমধাম করে ওদের বিয়ে দিতাম। আর যৌতুকে আমি এত টাকা পয়সা গয়না দিতাম যে আপনাদের ৭ পুরুষের ভাগ্য একদম পাল্টে যেত। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, এই সব ছাড়ুন। আপনি এটা বলুন যে দুপুরে আপনি কি খেতে চান? আপনি সেসব নিয়ে ভাববেন না। আমি সেটারও বন্দোবস্ত করে রেখেছি। আমি শহরের সবচেয়ে বড় রেস্টুরেন্ট থেকে খাবারের অর্ডার দিয়ে রেখেছি। হয়তো এক্ষুনি চলে আসবে। তারপর আমরা সবাই একসাথে খাবো।
জটালিকা এইসব কথা বলছিলই এমন সময় বাড়িতে কারেন্ট চলে গিয়ে পাখাটা বন্ধ হয়ে যায়, যার ফলে ওর প্রচণ্ড গরম লাগতে শুরু করে। জটালিকা নিজের বড়লোকপনা দেখানোর এখানেও কোনো সুযোগ ছাড়েনি। ও সঙ্গে সঙ্গে এসি লাগানোর বন্দোবস্ত করে ফেলে, আর কিছুক্ষণের মধ্যেই লাইটের সঙ্গে সঙ্গে এসিও চলতে শুরু করে। শীতল নিজের মায়ের এই চালটা বুঝতে পেরেছিল যে ওরা সবাইকে ছোট দেখাতে চায়। রাত্রিবেলা যখন ডিনার করার সময় হলো, তখন জটালিকা ওদেরকে গাড়িতে বসিয়ে একটা বড় হোটেলে নিয়ে গেল, আর ওদের লাক্সারি লাইফের চকমকে দুনিয়ায় ধাক্কা দিয়ে ফেলে দিল। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে রেস্টুরেন্টের বাইরে জটালিকার বান্ধবী সোনালিকার সঙ্গে দেখা হয়। জটালিকা, তুই এখানে কি করছিস রে? আর এরা কারা তোর সাথে? তোর চাকর নাকি? আরে না না, আলাপ করিয়ে দি, এই হলো আমার বেয়ান, আর এই আমার জামাই আমান। আমি আসলে ওদেরকে এই দামি হোটেলে খাবার খাওয়াতে নিয়ে এসেছিলাম, কারণ ওদের ক্ষমতা ছিল না যে আমাকে দুবেলা ভালো খাবার দেবে। এদের অবস্থা দেখে তো ভিখারির মতোই লাগছে। আর কি করা যাবে বল, আমার মেয়েই এইরকম জামাই পছন্দ করেছে যে আমরা কিছুই করতে পারবো না, আর তাই আমি ওদের সাথে অ্যাডজাস্ট করছি। জটালিকার এইরকম কথা শুনে শীতলের প্রচন্ড খারাপ লাগে। ও নিজেকে আর আটকাতে পারে না। মা, তুমি নিজেকে ভাবোটা কি? হ্যাঁ, তুমি আমার বাড়িতে দেখা করতে এসেছিলে নাকি আমার পরিবারকে অপমান করতে? আমরা তোমাকে বলিনি যে আমাদের দামি হোটেলে খাবার খাওয়াতে নিয়ে এসো। এই সব কিছু তুমি নিজের ইচ্ছেতে করেছো, আর এখন লোকের সামনে এটা বলে বেড়াচ্ছ যে আমাদের গরিব হওয়ার জন্য আমরা তোমাকে ভালো খাবার খাওয়াতে পারিনি। এটা তোর মেয়ের কি হয়ে গেছে যে ও এরকম ব্যবহার করছে? ওর কি দরকার ছিল এই ভিখারিকে বিয়ে করার? এক তো ওসব হাই ক্লাস লোকেদের মাঝে তোর নাক কাটিয়ে দিল, আর এখন ও তোর সাথে এরকম ব্যবহার করছে। আমার শ্বশুরবাড়ির লোককে অপমান করার আপনি কে? হ্যাঁ, আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলিকে তোমরা ভাবোটা কি? আমার স্বামী যাই রোজগার করুক না কেন, আমি আপনার স্বামীর রোজগার করা রুটি খেতে যাই না। আপনি যদি আর একটাও বাজে কথা বলেন তাহলে আমি মুখ ভেঙে দেব। শীতল এইগুলো বলে দিয়ে নিজের শাশুড়ি আর বরকে নিয়ে বাড়ি চলে আসে। তখনই পিছন পিছন জটালিকাও ওদের বাড়িতে চলে আসে আর ক্ষমা চাইতে থাকে। শীতল মা, আমায় ক্ষমা করে দে, আমি তোকে নিয়ে মজা করতে একদম চাইনি। আমি সত্যিই তোর সাথে দেখা করতেই এখানে এসেছিলাম, তোকে বদনাম করার আমার কোনো ইচ্ছে ছিল না। মা, তুমি আমার বাড়ি থেকে চলে যাও, তোমাকে আমি আর একদম সহ্য করতে পারছি না। তুমি আমার শাশুড়ি আর স্বামীর ব্যাপারে জানোই বা কি? তুমি তো শুধু ওদের অপমান করতেই পারো। আরে মা, সরি, তুমি আমার কথায় ভুল ভেবো না। কিছুদিন আমি এখানে তোর সাথে থাকতে চাই, নিজের মেয়ের থেকে দূরে থাকতে আমার একদমই ভালো লাগে না। আরে বেয়ান, কোনো ব্যাপার না, আপনি যতদিন চান ততদিন আমাদের এই ছোট্ট বাড়িতে থাকতে পারেন। শীতল, নিজের মাকে ক্ষমা করে দে মা, আর ওনার জন্য বিছানা তৈরি করে দাও যাতে ওনার ভালো ঘুম হয়। শীতল ওর সব কথা মেনে নেয়, আর পরের দিন সকালবেলা যখন জটালিকা ঘুম থেকে ওঠে, তখনও দেখে যে ওদের মেয়ে স্নান সেরে নিয়ে ঠাকুরের পুজো করছিল। আমান আর বিমলা ওদের সঙ্গে পুজোয় বসেছিল। আরতি করার পর শীতল সবাইকে প্রসাদ দিল আর রান্নাঘরে খাবার বানাতে চলে গেল। এই সব দেখে জটালিকা নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না। তারপর বিমলা আর আমান নিজে নিজের কাজের জন্য বেরিয়ে যায়। শীতল বাড়ির সব কাজ সেরে নিয়ে বসেছিল, এমন সময় জটালিকা ওর কাছে যায়। মা, তুই এইসব কবে থেকে শিখে গেলি? আগে তো তুই ঠিক করে জল গরমটাও করতে পারতিস না, আর এখন এখানে সবার জল খাবার থেকে রাতের খাবার তুই একাই বানাচ্ছিস। বাড়ি ঘর দোর পরিষ্কার করা তো দূর, তুই কোনোদিন নিজের জিনিসও গুছিয়ে রাখতিস না, আর এখানে একা তুই পুরো বাড়ি সামলাচ্ছিস। বিয়ের আগে তুই সবসময় পাগলের মতো ঘুরে বেড়াতিস, কিন্তু এখন তুই সব দায়িত্ব পালন করতে শিখে গেছিস। তোর মধ্যে এত বদল কি করে এলো? মা, তুমি কি জানো, আমার শাশুড়ি মা আমাকে তোমার চেয়েও বেশি ভালোবাসেন আর আমাকে মেয়েই মনে করেন। উনি আমাকে ছোট ছোট সব জিনিস শিখিয়েছেন। উনি কোনোদিন আমাকে নিজের পর ভাবেননি। আর রইল বাকি আমান, আমি ওকে কলেজ থেকেই চিনি। ওর মতো সৎ আর পরিশ্রমী মানুষ আমি আজ অবধি একটাও দেখিনি। ও আমার পৃথিবী পাল্টে দিয়েছে আর আমাকে বাঁচার সঠিক মানে শিখিয়েছে। আমার মেয়ে কবে এত বুঝতার হয়ে গেল আমি জানতেও পারলাম না। আমানকে তোর বাবার খুব পছন্দ ছিল, কিন্তু ওর গরিব হওয়ার জন্য আমি ওকে পছন্দ করতে চাইনি। আমি এটা চাইনি যে তুই ওই গরিব বাড়িতে গিয়ে নিজের জীবনটা খারাপ করে দে। মা, তুমি তো এটাই সবচেয়ে বড় ভুল করেছো। তুমি আমানকে টাকা দেখে বিচার করেছো, কিন্তু আমি ওর চরিত্র আর ব্যবহার দেখে ওকে বিয়ে করেছিলাম।
আমি আমার ছোট্ট পরিবারের সাথে খুব খুশি আছি মা। আমি তোর বিয়ে সোনালিকার ছেলের সঙ্গে দিতে চেয়েছিলাম, কারণ ও বড় লোক আর তোর কোনো জিনিসের কোনো কমতি থাকতো না। মা, তুমি খুব বোকা। সোনালিকা কাকিমার ছেলে আমার কলেজেই পড়তো, আর ওর অনেকগুলো অ্যাফেয়ার্স ছিল। আমি ওকে চিনতাম, আমি জানতাম ও খুব বাজে মানুষ, তাই আমি কোনো দিন ওকে বিয়ে করতে চাইনি। আমাকে ক্ষমা করিস মা, আমি তোকে এখানে ছোট করতে এসেছিলাম, কিন্তু তোকে এইভাবে দেখে আমার মন খুশি হয়ে গেছে। আমি কোনোদিন ভাবিনি যে এখানে তুই এত ভালো থাকবি। আমি বুঝতে পেরেছি যে আমি কত ভুল ছিলাম, আর তুই আমার চোখ খুলে দিয়েছিস। তোকে ছোট করতে গিয়ে আমার চোখ খুলে গেছে। অনেক ধন্যবাদ মা, আমি খুব খুশি যে তুমি আমার কথা বুঝতে পেরেছো। মা, তুই যেখানেই থাকিস ভালো থাকিস, ভগবানের কাছে এটাই প্রার্থনা। আচ্ছা, আমি তবে এলাম। ঠিক আছে মা, তুমি এখানে আবার এসো, আমার ভালো লাগবে। জটালিকা শীতলকে ছাড়াও ওর শাশুড়ি এবং বরের জন্য অনেক গিফট দেয় আর আনন্দ নিয়ে নিজের বাড়ি ফিরে যায়। দিদি, কাল টিচার দুটো বিনুনি বানিয়ে যেতে বলেছিল, কিন্তু আমি দুটো বিনুনি কিছুতেই বানাতে পারছি না। তুমি আমার চুল বেঁধে দাও না। আরে ভূমি, আমি নিজেই দুটো বিনুনি করতে পারছি না, তাহলে তোরটা কি করে বেঁধে দি বল? এক কাজ করি, আমরা দুজনেই বর্ষা দিদির কাছে যাই। দুজনে মিলেই নিজেদের বড় দিদি বর্ষার কাছে যায়, যে নিজেও স্কুলে যাবে বলে তৈরি হচ্ছিল। হে ভগবান, টিচার আমাদের এই দুই বিনুনির চক্করে ফাঁসিয়ে দিল। আমি তো দুটো বিনুনি কিছুতেই করতে পারছি না। আরে দিদি, আমরা দুজন তো তোমাকে দিয়ে বিনুনি করাতে এসেছিলাম, কিন্তু তুমি তো নিজের বিনুনিটাই বানাতে পারছো না। আরে, তোরা কিসের জন্য এত চিন্তিত? আমার কাছে আয়, আমি তোদের বিনুনি করে দিচ্ছি। সবিতা তার ৩ মেয়ের দুটো করে চুটি বাঁধার জন্য তৈরি হচ্ছিল। এমন সময় ওদের প্রতিবেশী একজন আসেন। আরে সবিতা দি, তোমার কাছে যদি একটু আদা থাকে তাহলে আমাকে একটু দাও না। সকাল সকাল চা বানাতে গিয়ে দেখি আদাই শেষ হয়ে গেছে, আর সকাল সকাল যতক্ষণ না ও আদা দিয়ে চা পাচ্ছে ততক্ষণ তোর শান্তিই হয় না। হ্যাঁ, আদা তো রাখা আছে আমার কাছে, আমি ওদের বিনুনি বানিয়ে দিচ্ছি। তুমি রান্নাঘর থেকে গিয়ে নিয়ে নাও। উনাদের প্রতিবেশী রেখা রান্নাঘর থেকে আদা নিয়ে বেরিয়ে আসেন। তখনই ওর চোখটা সবিতার ৩টে মেয়ের লম্বা চুলের দিকে যায়। যাই বলো সবিতা, তোমার ৩ মেয়ের চুল কিন্তু খুব লম্বা আর সুন্দর। আমিও আমার মেয়ের চুলের কত যত্ন নিই, কিন্তু ওর চুল এরকম লম্বা কিছুতেই হয় না। তুমি নিজের মেয়েদের চুলে এমন কিছু নিশ্চয়ই লাগাও যাতে ওদের চুল এত ঘন আর লম্বা। আমাকেও বলো, তাহলে আমিও আমার মেয়ের চুলে তাই লাগাবো। আরে, সেরকম বিশেষ আমি কিছুই লাগাই না ওদের চুলে, কিন্তু হ্যাঁ, আজকাল বাজারে যেসব কেমিক্যালওয়ালা শ্যাম্পু পাওয়া যায় সেগুলো আমি ওদের চুলে কিছুতেই লাগাতে দিই না। সবসময় মুলতানি মাটি দিয়েই ওদের চুল ধুই, আর ওদের চুলে আমি শুদ্ধ নারকোল তেলই লাগাই। আচ্ছা, তাহলে তো আমিও আজ থেকে আমার মেয়ের চুলে নারকেল তেল লাগাবো, আর মুলতানি মাটি দিয়েই আমি ওর চুল ধুতে থাকবো। আমি তো চাই আমার মেয়ের চুলটাও তোমার মেয়েদের চুলের মতো লম্বা আর ঘন হোক। মেয়েদের আসল সৌন্দর্য তো তার লম্বা চুলেই থাকে। আরে ব্যাস ব্যাস, অনেক হয়েছে। তখন থেকে আমার নাতনিদের চুলের পিছনে পড়ে আছে। এভাবে ওদের চুলের ব্যাপারে বলতে থাকলে ওদের নজর লেগে যাবে। আগের বার যখন শকুন্তলা বাড়ি এসেছিল, আমার নাতনিদের চুলের দিকে তাকিয়েই ছিল। ওর নজর লেগে এই ৩ জনের শরীর খারাপ হয়ে গেল। আরে শান্তি কাকি, তুমিও না কি যে বলতে থাকো। আমি তোমার নাতনিদের উপর নজর কেন দেব? ওরাও তো আমার মেয়ের মতো, তাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুই এখানে আদা নিতে এসেছিলি না, আর তুই এখন আদা নিয়েও নিয়েছিস, তাই এখন নিজের বাড়ি যা। তোর মেয়েও তো স্কুলে যাবে না? আরে হ্যাঁ, তোমাদের সাথে কথা বলার চক্করে তো আমি ভুলেই গেছি যে আমার মেয়েও স্কুলে যাবে। তোমরাও না, যখনই তোমাদের বাড়ি আসি তোমরা আমায় কথায় ব্যস্ত করে তোলো। বাহ, দেখো তো একে, ভূতের মুখে রাম নাম। সবিতা তার ৩ জন মেয়েরই দুটো করে ঝুঁটি বেঁধে রেডি করে দেয়। নিজেদের লম্বা লম্বা দুটো ঝুঁটির জন্য ওর ৩ মেয়েই খুব সুন্দর লাগছিল দেখতে। স্কুলের মধ্যেও প্রত্যেকটা বাচ্চা এবং প্রত্যেকটা টিচার ওই ৩ বোনের লম্বা লম্বা ঝুঁটির দিকে তাকিয়ে থাকে। এই স্কুলে প্রিন্সিপালের মেয়ে টিনাও পড়তো, যার চুল অত্যন্ত ছোট ছিল।
ও সব সময় ওই 3 বোনের লম্বা চুলের দিকে তাকিয়ে প্রচন্ড ঈর্ষা করত। দেখো তো একবার, এই 3 বোনের চুল কত লম্বা লম্বা। আমি ভালো করেই জানি ওরা আমাকে জ্বালানোর জন্য স্কুলে এত ভালো করে চুল বেঁধে আসে। ওদের আমি দেখে নেব। আরে টিনা, তুমি এখানে? কি হয়েছে? তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ মা, আমার শরীর তো ঠিক আছে, কিন্তু তুমি আমাকে এটা বলো, যেভাবে ভূমি, প্রিয়াঙ্কা আর বর্ষা 3 বোনের চুল এত লম্বা লম্বা, সেইভাবেই আমার চুল কেন লম্বা নয়? মা, ওরা 3 জনেই ছোট থেকে নিজেদের চুল বড় করেছে, তাই ওদের চুল এত লম্বা হয়ে গেছে। যদি তুই নিজের চুল কাটা বন্ধ করে দিস, তাহলে কিছু বছর পরে তোর চুলও এত লম্বা হয়ে যাবে। না মা, আমি আমার চুল লম্বা করার সবসময় অনেক চেষ্টা করি, কিন্তু আমার চুল কখনো লম্বা হয় না। ওদের 3 জনের লম্বা চুল দেখে আমার খুব হিংসে হয়। তুমি তো স্কুলের প্রিন্সিপাল, তাই তুমি চাইলে স্কুলের নিয়ম বদলে দিতে পারো না? তুমি বলো না যে স্কুলে কারোরই এত লম্বা চুল রাখা যাবে না, তাহলে ওদের 3 জনকেও চুল কেটে ফেলতে হবে। এটা তুমি কি বলছো টিনা? এটা একদমই ভালো কথা নয়। স্কুলের প্রিন্সিপাল হওয়ার দরুন আমি এরকম কিছুই করব না, আর তোমারও এরকম ভাবা একদম উচিত নয়। ওদের হিংসে করার কি দরকার আছে? যদি তুমিও লম্বা চুল পেতে চাও, তাহলে তুমিও নিজের চুলের যত্ন নাও। কিছু বছর পরে তোর চুলও দেখবি লম্বা হয়ে গেছে। আমি বললাম না মা যে আমার চুল এত লম্বা হবে না। আর তুমি যদি আমার জন্য ওই 3 বোনকে চুল ছোট করতে না বলো, তাহলে না তো আমি খাবার খাবো আর না পড়তে বসবো। আরে, এটা কি ধরনের জেদ টিনা? তুমি তো জানো যে তোমার এই ধরনের জেদ আমার একদমই পছন্দ নয়। টিনা একবার বলে দিয়েছে মানে বলে দিয়েছে। যদি তুমি টিনার জন্য এটা করতে না পারো, তাহলে টিনাও তোমার কথা শুনবে না। টিনা রেগে গিয়ে প্রিন্সিপালের অফিস থেকে বাইরে চলে আসে। ও পুরো স্কুলের সময়টা লাইব্রেরিতে গিয়ে চুপচাপ বসে থাকে। ও সারা দিন কোনো ক্লাসই অ্যাটেন্ড করে না, আর সন্ধেবেলা নিজের বাড়িতে গিয়ে খাওয়াটুকুও খায় না। টিনা বেবি, তুমি তো জানো না, তুমি যদি খাবার না খাও তাহলে মেম সাহেব কতটা রাগ করবেন। আমার কথা শোনো, খাবারটা খেয়ে নাও, নয়তো আমার রক্ষে নেই। আমি তোমাকে বললাম না যে আমি কোনো খাবার খাবো না। তুমি একবারে আমার কোনো কথা বুঝতে পারো না নাকি? যদি তুমি আর একবার আমাকে খাবার কথা বলো, তাহলে আমি মাকে বলে তোমাকে কাজ থেকে বের করে দেব। আমার ঘরে আর একদম আসবে না। যাও এখান থেকে। টিনা রেগে গিয়ে মেয়েটকে নিজের ঘর থেকে বের করে দেয়। কিছুক্ষণ পরে যখন ওর মা বাড়িতে আসে। আরে মায়া, তুমি এখানে? তুমি তো রোজ দিন এই সময় টিনার সাথে ওর ঘরের মধ্যে থাকো, তাহলে আজকে এই সময় তুমি এখানে কেন? মেম সাহেব, টিনা ম্যাডামকে খাবার খাওয়াতে গেছিলাম, কিন্তু উনি তো আমার হাত থেকে খাবার খেলেনই না। সাথে আমাকে ঘর থেকে উনি বার করে দিয়েছেন। আমাকে বলল যে আমি যদি ওর ঘর থেকে না যাই, তাহলে মাকে বলে চাকরি ছাড়িয়ে দেবে। আমি কিন্তু কিচ্ছু করিনি মেম সাহেব, আপনি আমাকে তাড়াবেন না। না না মায়া, তুমি ভয় পেও না। আমি তোমাকে কাজ থেকে তাড়াবো না। এই মেয়েটার জেদ তো দিন দিন বেড়েই যাচ্ছে। আমাকেই এর জন্য কিছু একটা করতে হবে। টিনার মা তার ঘরে গিয়ে টিনাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু টিনা নিজের মায়ের কোনো কথা শোনে না। ঠিক আছে, তুমি যদি ওদের চুল কাটার জন্য বলতে না পারো, তাহলে ওই 3 জনকে তুমি স্কুল থেকে বার করে দাও। এমনিতেও ওরা প্রত্যেক মাসে স্কুলের ফিস দিতে দেরি করে, তাহলে তোমার কাছে ওদের তাড়ানোর জন্য বাহানা রয়েছে। তুমি এটা একদম ঠিক করছো না টিনা। তোমার জন্য আমি ওই 3 জনের সাথে অন্যায় করতে পারবো না। তাহলে ঠিক আছে, তুমিও আমার ঘর থেকে চলে যাও। আমি কোনো কথা বলতে চাই না, আর না এই খাবার আমি খেতে চাই। এই খাবারটাও তুমি আমার ঘর থেকে নিয়ে চলে যাও। টিনা অনেক দিন ধরেই জেদ করে খাওয়া দাওয়া ছেড়ে দেয়, যার ফলে প্রিন্সিপাল বাধ্য হয়ে ওই 3 জন বোনকে ফিজের কথা বলে স্কুল থেকে বের করতে বাধ্য হয়। শুধু 1 মাসের মাইনের জন্য প্রিন্সিপাল আমাদের স্কুল থেকে বার করলো, এটা উনি একদম ঠিক করেননি। যদি আমাদের কাছেও অনেক টাকা থাকতো, তাহলে কেউ আমাদের স্কুল থেকে তাড়াতো না। ওরা সবাই এই ব্যাপারে কথাই বলছিল, এমন সময় বাইরে থেকে খুব চিৎকারের আওয়াজ আসে। তাই ওরা ওই আওয়াজটা শুনে বাইরের দিকে যায়। তখন দেখতে পায় ওদের ওইখানে একটা সিরিয়ালের শুটিং হচ্ছে। এই হিরোইনের এটা কিরকম চুল? আমি তোমাকে বলেছিলাম আমার এই গল্পে হিরোইনের জন্য 3টে লম্বা চুলওয়ালা মেয়ে দরকার, আর তুমি কিরম একটা মেয়েকে তুলে নিয়ে চলে এসছো। হিরোইন হওয়ার মতো এর চুল একদমই লম্বা নয়। তুমি আমাকে শুটিং এর আগে বলতে পারলে না এর চুলগুলো কিরকম?
স্যার আমাকে ক্ষমা করে দিন, আমি না তাড়াহুড়োর মধ্যে আপনাকে বলতেই ভুলে গেছি। কিন্তু ওদিকে না 3টে মেয়ে দাঁড়িয়ে আছে, ওদের চুলগুলো বেশ লম্বা লম্বা এবং ঘন। আমাদের সিরিয়ালে ওই 3টে মেয়েকে খুব সুন্দর লাগবে। আচ্ছা, যদি এটাই হয় তাহলে চলো, ওদের সাথে কথা বলতে হবে তো। এমনিতেও আমাদের হাতে আর বেশি সময় নেই অ্যাক্ট্রেসটা খোঁজার। সিরিয়ালের ডাইরেক্টরের সিরিয়ালটা বানানোর জন্যে 3টে লম্বা চুলের মেয়ে দরকার ছিল, তাই জন্য ওরা ওই 3 বোনকে দেখে ওদের কাছে যায়। এই 3জন আপনারই মেয়ে নাকি? হ্যাঁ বলুন। আর আমার নাতনি। আচ্ছা আচ্ছা, আসলে আমি বলছিলাম কি, আমার সিরিয়ালটা বানানোর জন্য না আমার 3জন লম্বা চুলের মেয়ে লাগবে। আর আপনার মেয়েদের তো বেশ লম্বা চুল আছে এবং খুব সুন্দরও লাগছে। যদি আপনার কোনো সমস্যা না থাকে তাহলে আপনার মেয়েদের আমি আমার সিরিয়ালে কাজ দিতে চাই। ডাইরেক্টরের এই কথা শুনে সবাই ওরা অবাক হয়ে যায়। আর প্রায় সঙ্গে সঙ্গেই সবিতা নিজের 3 মেয়েকে সিরিয়ালে কাজ করার জন্য হ্যাঁ বলে দেয়। নিজেদের লম্বা সুন্দর চুলের জন্য তারা সিরিয়ালে কাজ পেয়ে যায়। একটা সিরিয়াল শেষ হওয়ার পরেই আর একটা, আবার তার পরেরটা শেষ হলেই ওরা পর পর সিরিয়াল পেতেই থাকে। ওদের লম্বা চুলের জন্য সবাই ওদের সাথে কাজ করার চেষ্টা করে এবং ওরা নতুন নতুন প্রজেক্ট সাইন করতে শুরু করে। একদিকে প্রিন্সিপালের মেয়ে টিনা তার ঈর্ষার জন্য ওই 3 জনকে স্কুল থেকে বের করে দেয়, কিন্তু তাও নিজেদের সুন্দর চুলের জন্যে ওই 3 বোন অনেক সাকসেসফুল হয় আর অনেক টাকা ইনকাম করে আর নিজের পরিবারকে ভালো জীবন দেয়।